আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তাপগতীয় যে পরিবর্তনগুলো হয়, যে তাপগতীয় পরিবর্তন হচ্ছে 4 ধাপে সংঘটিত হয়। একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, সম-আয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অর্থাৎ তাপগতীয় যে চলক রাশিগুলো আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে পি, ভি, টি, এই তিনটা রাশির আমরা বলছি যে কোনো দুইটা পরিবর্তন করলে তৃতীয় রাশিটা সবসময় কী হয়, ধ্রুবক হয়। তো এই ক্ষেত্রে কীভাবে পরিবর্তনগুলো হয় এগুলো আমরা আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা প্রথমেই শুরু করি 1 নম্বর থেকে, যে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া। তো ধরে নেই এখানে আমরা কাজ করার সময় দেখো, ধরে নেই একটা পিস্টনযুক্ত গ্যাস সিলিন্ডার আছে। পিস্টনযুক্ত একটা গ্যাস সিলিন্ডার, যেটার মধ্যে কি আছে, পি চাপে কিছু গ্যাস রাখা আছে। পি চাপের কিছু গ্যাস রাখা আছে। আর এই পিস্টনটার ক্ষেত্রফল কত হচ্ছে এ। এখন পিস্টনটাকে আমরা যদি বাইরের দিকে একটু স্মরণ করাতে চাই, তাহলে পিস্টনটার উপর কত বল প্রয়োগ করতে হবে, আমাদেরকে F বল প্রয়োগ করতে হবে। তো ধরি F বল প্রয়োগে পিস্টনটার নতুন অবস্থান হচ্ছে এতটুকু, ঠিক আছে। পিস্টনটা এখানে সরে আসছে। পিস্টনটা যদি নতুন সরণিটা হয় তাহলে এতটুকু কি হবে, dx। অর্থাৎ F বল প্রয়োগ করার কারণে পিস্টনটা সরণ হচ্ছে কত, dx। সুতরাং কৃত কাজ কত হবে, dw সমান বল ইন্টু সরণ F dx। কিন্তু আমরা জানি F সমান কত, F আমরা জানি P সমান F বাই A, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে F ইকুয়াল টু কত হবে, P ইন্টু A। এখানে বসাও PA dx। তো PA dx, কিন্তু A dx ক্ষেত্রফল ইন্টু তাদের সরণ ছিল dx, তাহলে এটাকে বলা হয় আয়তন। তাহলে P dv। তা এটা ছিল কি সমচাপ প্রক্রিয়াকৃত কাজ। তো এখন তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি হবে, প্রথম সূত্রটা কি দাঁড়ায়, প্রথম সূত্র কি হবে, তাহলে প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি, আমরা জানি dq ইকুয়াল টু du প্লাস dw। ক্লসিয়াসের যে বিবৃতিটা ছিল সেটা এমন ছিল, এখান থেকে আমরা লিখব dq সমান du প্লাস p ইন্টু কত, dv। dv মানে আয়তন পরিবর্তন। তাহলে আয়তন পরিবর্তন যদি আমরা এভাবে ব্যাখ্যা দিতে পারি যে আদি আয়তনটা কত ছিল v1, আর শেষ আয়তনটা যদি v2 হয়, তাহলে du প্লাস p ইন্টু কত হবে, v2 মাইনাস v1, এভাবে লিখতে পারি। তো এখান থেকে আমরা যদি লেখচিত্রের মাধ্যমে দেখাই যে চাপ এবং আয়তনের পরিবর্তনটা, লেখচিত্রটা কেমন হবে, অর্থাৎ সমচাপ প্রক্রিয়ার চাপ আয়তনের পরিবর্তন কেমন হবে। তাহলে x অক্ষ বরাবর আমরা আয়তন v আর y অক্ষ বরাবর p বসালাম, তাহলে pb লেখচিত্র। তো এখানে আমি বলছি চাপ সবসময় কি থাকবে, আমাদের স্থির থাকবে, কিন্তু আয়তনের পরিবর্তন অবশ্যই হবে। সুতরাং কেমন হবে, এটা হবে কি সমচাপ প্রক্রিয়ায় চাপ আয়তনের পরিবর্তনের জন্য লেখচিত্র। তো এবার আসো আমরা পরের ধাপটা, যে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়াটা কি হয় একটু করে নেই। সম আয়তন প্রক্রিয়া, তাহলে সম আয়তন প্রক্রিয়া বলতে আমরা তাহলে কি বুঝবো, যে এই প্রক্রিয়া সিস্টেমের আয়তন সবসময় কি থাকবে, আয়তন স্থির থাকবে, আয়তনের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। তাহলে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে যে আয়তনের পরিবর্তন না হয়, তাহলে ডিবি কত হবে, আয়তনের পরিবর্তন 0, তাহলে ডিবি ইকুয়াল টু 0। তো যদি ডিবি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারবো, যে আমরা প্রথম সূত্রটাকে dq ইকুয়াল টু du প্লাস dw, বা এটা কত du প্লাস p dv, তার মানে এটা কত হবে du প্লাস 0। অর্থাৎ dq ইকুয়াল টু কি দাঁড়ালো, dq ইকুয়াল টু du। অর্থাৎ সম আয়তন প্রক্রিয়া তাহলে কি পেলাম, যে সম আয়তন প্রক্রিয়া আমরা সিস্টেমে যা শক্তি সরবরাহ করা হবে, যে সম্পূর্ণ শক্তিটা কী করবে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, কিন্তু বাহ্যিক কাজ কত হবে, 0 হবে। তা এই ক্ষেত্রে যদি আমরা সেই লেখচিত্রটা অঙ্কন করি, তো লেখচিত্রটা কেমন হয় একটু দেখি। যে সম আয়তন প্রক্রিয়া তার মানে কি সব সময় বরাবর আমরা কি বসাবো, p আর x অক্ষ বরাবর v।
তাহলে কি হবে, চাপ বৃদ্ধি পাবে বা চাপের পরিবর্তন হবে, কিন্তু আয়তন সবসময় ধ্রুবক থাকবে। তাহলে কেমন হবে সময় আয়তন প্রক্রিয়া? আমরা মনে করি যে চাপের বৃদ্ধি পাচ্ছে, আয়তন কোনো একটা মান আছে আয়তনের এটা, তাহলে চাপ সবসময়, চাপ আস্তে আস্তে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আয়তন একই, সময় আয়তন প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কি? সমষ্ণ প্রক্রিয়া মানে কি, যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রা স্থির থাকবে, তাহলে তাপমাত্রা স্থির থাকলে এটাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি স্থির থাকে তার মানে কি, এখানে টি স্থির, তো তাপমাত্রা স্থির থাকবে, তাহলে সিস্টেমের কী হবে, ভিতরের তাপ বাইরে আসবে, বাইরের তাপ ভিতরে যাবে, তাহলে ভিতরে তাপের আদান প্রদান হইতে পারে। তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমরা কি বলবো যে সিস্টেমটা কেমন হবে, সিস্টেম সুপরিবাহী হবে, সিস্টেম সুপরিবাহী হবে, সিস্টেম তাপের আদান প্রদান করতে পারবে, সিস্টেমের তাপের আদান প্রদান ঘটে। তাহলে সিস্টেম কেমন, কীভাবে কাজ সম্পূর্ণ করবে, তো বলছে এটা একটা কেমন প্রক্রিয়া, দ্রুত না ধীর, বলছে এটা একটা ধীর প্রক্রিয়া, অর্থাৎ আস্তে আস্তে সংগঠিত হয়। তো আমাদের যদি কোনো সৃজনশীল প্রশ্ন আমরা পাই এরকম যে ধীরে ধীরে চাপের পরিবর্তন, আয়তনের পরিবর্তন সংগঠিত হয়, তখন আমরা কি করব, তখন আমরা কি ধরে নিব এটা হচ্ছে একটা সমষ্ণ প্রক্রিয়া। যে বয়েলের সূত্র থেকে আমরা জানি বি সমানুপাতিক 1/p, বি সমানুপাতিক 1/p, শর্ত কি ছিল, টি স্থির থাকবে, অর্থাৎ টি স্থির বলতে তাপমাত্রা স্থির থাকবে। যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো এখানে আমরা জানি, এখান থেকে আমরা লিখতে পারি পিবি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এই সমীকরণটাকে বলা হয়, এটা একটা সমষ্ণ সমীকরণ, সমষ্ণ সমীকরণ। অতএব এখান থেকে আমরা বলতে পারবো যে P1 V1 সমান সমান P2 V2। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, চাপ এবং আয়তনের পরিবর্তন দেখানো যায়। তাহলে সমষ্ণ প্রক্রিয়া এটা যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে আমাদের লেখচিত্রটা কেমন হবে, এ বরাবর আমরা P বসালাম, এ বরাবর V, এক অক্ষ বরাবর, তাহলে PV লেখচিত্রটা এমন হবে। তো অর্থাৎ যে কোনো সময় P1 তাহলে V1 একই রকমভাবে এভাবে আমরা দেখাতে পারি। এখন আসো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ কি হবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ, তাহলে আমরা হিসেব করি কৃতকাজটা কেমন হবে। কৃতকাজ তো কীরকমভাবে আমরা বলতে পারি, DW সমান সমান কত, P dV। আচ্ছা, PW সমান সমান P dV। আর এখন আসো, আচ্ছা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা জানি dq ইকুয়াল টু du প্লাস dw। তো সমষ্ণ প্রক্রিয়া যেহেতু সিস্টেমের তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, তাপমাত্রা পরিবর্তন না হওয়ার কারণে তাহলে du কত হবে, এক্ষেত্রে du ইকুয়াল টু কত হবে, 0, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি পরিবর্তন না ঘটে তাহলে আমরা কী পাবো, যে dq ইকুয়াল টু dw, অর্থাৎ সিস্টেমে আমরা যা শক্তি দিব সেই শক্তির সম্পূর্ণ অংশ সিস্টেমের কী করবে, কাজ সম্পূর্ণ করবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে dw মানে dq ইকুয়াল টু dw ইকুয়াল টু, এটাকে এভাবে লেখা যায় না, p ইন্টু কত, dv। তো dv, তাহলে এখন যদি দেখো আবার আমরা জানি কত, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি এক মোল গ্যাসের জন্য PV ইকুয়াল টু কত, RT। এখান থেকে P ইকুয়াল টু RT বাই V। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। তাহলে এই 1 নম্বর সমীকরণে আমি এখন যদি P এর মানটা বসাবো, বসিয়ে সমাকলন করলে আমাদের কৃতকাজের সমীকরণটা পাওয়া যাবে। তাহলে এখন আসো, তাহলে dw ইকুয়াল টু P dV, তাহলে এটা কত হবে, RT dV বাই V। তাহলে ওদিকে সমাকলন করি, তাহলে dw ইকুয়াল টু কত হবে, RT, এটা কত, V1 V2, তাহলে RT
লগ ভি বা লন ভি V1 টু V2, এখান থেকে আমরা আর টি লন V2 মাইনাস V1 V2 বাই V1। তাহলে এই সমীকরণটা কি নির্দেশ করবে? এই সমীকরণটা সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ নির্দেশ করবে। এবার আসো আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য ব্যবহার করি। রুদ্রতাপীয় প্রক্রিয়া, রুদ্রতাপীয়, এবার আসো রুদ্রতাপীয় প্রক্রিয়া। তো রুদ্রতাপীয় প্রক্রিয়া বলতে আসলে আমরা কি বুঝি? তো রুদ্রতাপীয় প্রক্রিয়া মানে কি? যে প্রক্রিয়া সিস্টেমের ভিতরের তাপ বাইরে যাবে না, বাইরের তাপ ভিতরে আসবে না, অর্থাৎ সিস্টেম তাপের আদান প্রদান হবে না। তো যদি তাপের আদান প্রদান না হয় তাহলে সিস্টেমটা কেমন হবে? সিস্টেমটা অবশ্যই কুপরিবাহী পদার্থের তৈরি হবে। তাহলে এইখানে আমরা সিস্টেম কি হবে? তাহলে 1 নম্বর কথা হচ্ছে সিস্টেম কুপরিবাহী হবে। তাহলে কুপরিবাহী হবে, কুপরিবাহী হওয়া মানে কি? তাপের আদান প্রদান হবে না। তাহলে এটা কেমন প্রক্রিয়া? এটাও কি সমষ্ণ প্রক্রিয়ার জন্য ধীরে ধীরে হবে কি না সমষ্ণ প্রক্রিয়ার মতো? বলছে না, এটা একটা দ্রুত প্রক্রিয়া। অর্থাৎ তুমি যদি কোনো সৃজনশীল প্রশ্ন দেখো যে হঠাৎ করে চাপের পরিবর্তন করায় আয়তন দ্বিগুণ হয়ে গেল, অর্ধেক হয়ে গেল, তাপমাত্রা বৃদ্ধি করার কারণে চাপ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলো, অর্ধেক হলো, হঠাৎ করে বা দ্রুত, তখন আমরা কোন প্রক্রিয়াটা বিবেচনা করব? অবশ্যই রুদ্রতাপীয় প্রক্রিয়া। তো আসলে এখন রুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা সমষ্ণ প্রক্রিয়ার যেমন চাপ এবং আয়তনের পরিবর্তন যে সম্পর্ক বের করছিলাম যে পিভি ইকুয়াল টু ধ্রুবক, পিভি ইকুয়াল টু ধ্রুবক, এই সমীকরণটা আমাদের সমষ্ণ প্রক্রিয়ার জন্য ছিল। আর রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এর উপর কি আসবে? একটা গামা। এই গামাটাকে বলা হয় রুদ্রতাপীয় ধ্রুবক বা রুদ্রতাপীয় কনস্ট্যান্ট। এই রুদ্রতাপীয় কনস্ট্যান্টটা গামা সম্পর্কে আমি পরের ক্লাসে, পরের ভিডিওতে তোমাদেরকে ব্যাখ্যা করে দেব। এখন তাহলে এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে P1 V1 সমান সমান P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে এই সম্পর্কটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার জন্য। এখন আমরা যে শুধু তো চাপ বা রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা স্থির থাকে না, তাপমাত্রা পরিবর্তন হয়, সুতরাং চাপ, আয়তন, তাপমাত্রা তিনটা রাশির পরিবর্তন হবে। তো তিনটার জন্য আমরা সম্পর্ক বের করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা আগে বলছিলাম যে কোনো দুইটার পরিবর্তনে তৃতীয়টা কনস্ট্যান্ট থাকবে। তো এখানে যেহেতু চাপ এবং আয়তনের পরিবর্তন হয়, সুতরাং তাপমাত্রা স্থির থাকবে। আর ঠিক একই রকমভাবে যদি আমি তাপমাত্রা এবং আয়তনের পরিবর্তন দেখাই, তখন কি হবে? চাপ স্থির থাকবে। তাহলে দেখি আবার আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা জানি, পিভি ইকুয়াল টু আরটি, একমল গ্যাসের জন্য। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে কত? আরটি বাই ভি। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণে আমি যদি পি এর মানটা বসাই 1 নং সমীকরণে, তাহলে আমরা পাবো কত? T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এই সমীকরণটা হচ্ছে কি? অনুরূপভাবে এটা হচ্ছে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক। আবার একই রকমভাবে আমি যদি ভি বের করি, ভি সমান সমান কত? RT বাই পি, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে, তখন আমি সেই 1 নম্বর সমীকরণ থেকে পাবো T P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বা গামা T2 1 মাইনাস গামা ভাগ গামা। অর্থাৎ এই সম্পর্কটা কি করলো? যে তাপমাত্রা এবং চাপের মধ্যে পরিবর্তন নির্দেশ করবে। তো এই ক্ষেত্রে আয়তনটা কনস্ট্যান্ট থাকবে, আয়তন ধ্রুবক। তো এখন আসো আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজটা একটু দেখাই। এখানে প্রমাণ করা যায়, আমরা প্রমাণ করবো না, জাস্ট সমীকরণটা একটু শিখে নিব যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজটা কত হবে। তাহলে দেখি রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। W ইকুয়াল টু হচ্ছে এনমল গ্যাসের জন্য NR বাই গামা মাইনাস 1 ইন্টু কত হবে? এটা হচ্ছে ডেলটি। ডেলটি তাপমাত্রা পরিবর্তন নির্দেশ করবে। তো এটাকে লেখা যায় W ইকুয়াল টু NCB ইন্টু ডেলটি। এই সিবিটাকে বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এটা আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সম্পর্কেও আমরা পরে ক্লাসে শিখব, যখন আমরা গামা নিয়ে আলোচনা করব তখন। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।